দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এখন অবশ্য বৃষ্টি নেই, তবে গোটা আকাশ জুড়ে কালো মেঘের ভিড় বিদ্যমান। এমতাবস্থায় দু একটা বিলিতি ম্যাগাজিন উল্টে পাল্টে দেখলাম, কিন্তু মনে ধরল না। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি কিশোরী সেন। ভিতরে ঢুকে কাদামাখা রবারের পামশু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়িতে বসে কি করছো? আর বসে কাজ নেই, তৈরি হয়ে নাও, চলো ঠাকুর মশাইয়ের বাড়িতে ঘুরে আসি। একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে হাঁটতে হাঁটতে দুজন তারানাথের বাড়ির সামনে হাজির হলাম। বিভূতি কাকা, আমার রঙিন ফিতে আনতে ভোলেননি তো? আজ ভুলিনি, আগে থেকেই কিনে পকেটে রেখে দিয়েছিলাম। ফিতেখানা হাতে পেতেই চারি এক গাল হেসে বলল, আপনারা বসুন, আমি বাবাকে ডাকছি। আরে বসো বসো চারিমা, তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে আন দেখি, চা পরে দিবি। তোমাদের আর কাহিনী শোনাতে মন চায় না, তোমরা তো আর সেসব বিশ্বাস করো না। বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলায় এলাম কেন বলুন? তবে একটা কথা, এত দিয়ে আপনার বাড়িতে, কিন্তু কোনো ভেলকি তো আজ অব্দি দেখলাম না। মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা না? ও সব খুব নিম্ন শ্রেণীর শক্তি, আমার গুরুর বারণ আছে। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। ইতিমধ্যেই চারি জবে তেলে মাখা এক থালা মুড়ি আর চা রেখে গেল। তা থেকেই এক গাল মুখে পুড়ে বললাম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? হ্যাঁ, দেখেছি কিছু, তবে একটা ঘটনার স্মৃতি আজও মনে দাগ কেটে আছে। তারানাথ কিছুটা অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বলুন তবে সেই কাহিনী। তখন আমার বয়স 40 ছুঁই ছুঁই। সংসারে মন টেকে না, মাঝে মধ্যেই এদিক ওদিক বেরিয়ে যাই। একদিন খবর পেলাম গ্রামের ধারে বটতলায় এক বিচিত্র দর্শন সাধু এসে আস্তানা গেড়েছে। কৌতূহলবশত একদিন গেলাম তার কাছে। এক কোনায় বসে আছি, নানান লোক এসে তাদের নিজের নিজের সমস্যার কথা জানাচ্ছে সাধুর কাছে। এসব দেখতে দেখতেই দুপুর গড়িয়ে সন্ধ্যের অন্ধকারে নেমে এলো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম 1xBet। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলোতে গেম খেললে আইফোন, ল্যাপটপ, এমনকি ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পেয়ে যাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21, আর ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজেই উপার্জন করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমাদের দেওয়া প্রোমো কোড টি কলকাতা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি পাবেন 24x7 কাস্টমার সাপোর্ট। তাহলে দেরি কিসের? ডেসক্রিপশনে লিংক, প্রোমো কোড পিন করা আছে, প্রোমো কোডটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। আয়, আমার সামনে এসে বস। সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে আছে নাকি? তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও লাভ করবি, তবে সেসব হবে তোর সংসারে থেকে। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তবে তা অস্পষ্ট। আর কি দেখতে পাচ্ছেন বাবা? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে, প্রাণ সংশয়ও হতে পারে। কি সেই বিপদ? তা ঠিক বলতে পারবো না। তোর পিছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে, তবে এক মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যখনই অস্বস্তি বোধ করবি এই মন্ত্র জপ করবি। একে বলে গাত্র বন্ধন। কিন্তু বিপদে যে আসছে তা বুঝবো কিভাবে? ঠিক বুঝতে পারবি, তোর মনের মধ্যে এক
অবশ্যম্ভাবী বিপদের ঘণ্টা বেজে উঠবে। আজ থেকে তোকে কিছু শক্তি প্রদান করলাম। ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আঁচ করতে পারবি। এখন তুই বাড়ি যা। আবার কবে আপনার দেখা পাবো বাবা? এমনি তো পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় হয় তাহলে তোকে সাবধান করে দেব। সেদিনের মতন বাড়ি ফিরে এলাম, কিন্তু পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। সেবার গিয়েছিলাম বাঁকুড়ার কঙ্কালীতলা গ্রামে জ্ঞানদা মোহন নন্দীর বাড়িতে। লোকটির সেই গ্রামে বেশ নাম ডাক ছিল। আশেপাশের গ্রাম মিলিয়ে প্রায় 20 একরেরও বেশি ধানি জমি, গোয়াল ভর্তি গরু, মস্ত এক দালান বাড়ি, লোক লস্কর, সে এক এলাহি ব্যাপার। যদিও সেই বাড়িতে আমি আগেও বহুবার গিয়েছি। পূর্ব পরিচিতির সূত্রেই বাড়ির সকলেই আমার চেনা। সদর দরজায় পা রাখতেই ভিতর বাড়িতে কোনো কিছুর প্রস্তুতি টের পেলাম। আমার উপস্থিতি বুঝেই হাত জোর করে জ্ঞানদা মোহন এগিয়ে এলেন। আরে ঠাকুর মশাই, কি সৌভাগ্য আমার! আবার আপনার পায়ের ধুলো এই ভিটেতে পড়ল। পত্রপাঠ এরূপ জরুরি তলবের কারণটা জানতে পারি কি? সে সব জানতে পারবেন, তার আগে ভিতরে আসুন, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন। ওরে চরণ, এই ঠাকুর মশাইকে ভিতরে নিয়ে যা। এই যে বাবু, আমি শরণ। এই আপনার পাখানা এই পেতলের গামলায় রাখেন দেহি। চরণ পরম যত্নে পেতলের একখানা ঘটি দিয়ে জল ঢেলে আমার পা ধুয়ে গামছা দিয়ে মুছিয়ে বলল, চলেন বাবু, ভিতরে চলেন। ঘরে বসে আছি এমন সময় দরজায় একটা টোকা পড়ল। দরজা কিছুটা ভেজানো ছিল। বললাম, কে? আমি ঠাকুর মশাই। দরজা ঠেলে ঘরে ঢুকলো জ্ঞানদা মোহন। তার চেহারায় সর্বত্র একটা জড়তা আমার চোখ এড়ালো না। এইবার বলুন তো, সত্তর আমাকে এখানে ডেকে পাঠানোর কারণটা কি? তবে গোড়া থেকেই বলি, শুনুন। মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে আমাদের এই 7 পুরুষের ভিটেতে অষ্টধাতুর তৈরি ভৈরবী মায়ের মূর্তির নতুন মন্দিরে স্থানান্তরের দিন স্থির হয়। গোলমাল শুরু হয় এই 1 সপ্তাহ আগে। সকালে আমার পুত্রবধূ মন্দিরে গিয়ে দেখে দরজা হাট করে খোলা। সব থেকে আশ্চর্যের ব্যাপার, আলতা পায়ের বেশ কিছু ছাপ মন্দির থেকে বেরিয়ে কিছুটা গিয়েই মিলিয়ে গেছে, আর সেই অষ্টধাতুর তৈরি মূর্তিটাও উধাও। এই ঘটনার পর থেকেই বাড়িতে অমঙ্গলের সূত্রপাত হয়। অমঙ্গল যেমন? রোজ মধ্যরাতে সারা বাড়িতে নুপুরের শব্দ শোনা যায়। মনে হয় কেউ একাকী হেঁটে চলেছে। 2-1বার দরজা খুলে দেখেছি, কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। সাথে আলতা পরা পায়ের ছাপও দেখা যায় মন্দিরের সামনে রোজ। এদিকে মন্দির স্থানান্তরের দিনও এগিয়ে আসছে, কিন্তু মূর্তির এখনো কোনো খোঁজ নেই। আচ্ছা, একবার মন্দিরটি কি দেখা যায়? হ্যাঁ, অবশ্যই। আসুন আমার সাথে। জ্ঞানদা মোহনের সাথে গিয়ে দাঁড়ালাম মন্দিরের সামনে। বাড়ির চৌহদ্দির মধ্যেই দেখলাম বিশাল মন্দির, কিন্তু বর্তমান অবস্থা কিছুটা শোচনীয়। স্থানে স্থানে ইট খসে পড়ে ভিতরকার কঙ্কাল বেরিয়ে পড়েছে। বুঝতে অসুবিধে হলো না মন্দির স্থানান্তরের কারণ। ভিতরে ঢুকতেই খালি সিংহাসনটা নজরে পড়ল, কিন্তু মেঝেতে কোনো পায়ের ছাপ নজরে এলো না। আমার মনের ভাব কিছুটা বুঝেই মনে হয় জ্ঞানদা মোহন বললেন, আজ সকালেও পায়ের ছাপ ছিল, চাকরেরা মুছে পরিষ্কার করেছে।
কিছু একটা চিন্তা করতে করতে বেরিয়ে আসছি, ঠিক তখনই মন্দিরের বাইরে সজোরে একটা ধাক্কা অনুভব করলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আর জ্ঞানদা মোহন ছাড়া সেখানে আর কেউ নেই। তখনকার মতন নিজের ঘরে ফিরে এলাম। গোটা বাড়ির পরিবেশ কিছুটা থমথমে হলেও নির্দিষ্ট দিনে মন্দির স্থানান্তরের কাজ শুরু হলো। পুরনো মন্দিরের থেকে 10 হাত দূরেই নির্মিত হলো নতুন মন্দির। রাতে আবারও এসে দাঁড়ালাম মন্দিরের সামনে। দরজা বাইরে থেকে বন্ধ। লোহার জং পরা তালাটায় হাত দিতেই আপনা হতে তালাটা খুলে গেল। ভিতরে ঢুকে দেখলাম অন্ধকারের মধ্যে কেবল টিমটিম করে জ্বলছে লাল রঙের একটি আলো, আর তাতেই খালি সিংহাসনটার দিকে চোখ পড়ল। পুরনো দিনের কারুকার্য করা মন্দিরের দেওয়ালগুলো। আর ঠিক তখনই নুপুরের শব্দটা আমার কানে এলো। মনে হলো মন্দির চত্বরের বাইরে হাত দুইয়ের মধ্যেই কেউ এধার থেকে ওধার নুপুর পায়ে হেঁটে যাচ্ছে। দৌড়ে বেরোতে যাব, ঠিক তখনই সজোরে দরজাটা বন্ধ হয়ে গেল, আর কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে আমি আবার মাটিতে পড়ে গেলাম। গাত্রবন্ধন করার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কোনো মন্ত্রই কাজ করল না। উঠে দাঁড়িয়ে বন্ধ দরজায় হাত দিতেই সারা দেহে বিদ্যুৎ খেলে গেল। স্পষ্ট টের পেলাম কোনো অশুভ কিছুর অস্তিত্ব রয়েছে সেখানে। এরপর আপনা হতেই সেই দরজা খুলে গেল। বাইরে বেরিয়ে দেখলাম সবটা ফাঁকা। আপনি এত রাতে এখানে? আচমকা এমন ডাকে কিছুটা ঘাবড়ে গিয়ে পিছনে ঘুরে দেখি জ্ঞানদা মোহনের ছোট ভাই বেনি মোহন দাঁড়িয়ে। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া কথা কিছুই তাকে বললাম না, বরং মনের কথা চেপে তাকে বললাম, বাইরে কিছু একটা শব্দে বেরিয়ে এসেছিলাম। দেখতে পেলেন? তেমন কিছুই নয়। ঠাকুর মশাই! দেখলাম আলতা রাঙা পায়ের ছাপ ধীরে ধীরে আমার সামনে থেকে এগিয়ে যাচ্ছে। সাথে অদৃশ্য কেউ যেন নুপুর পায়ে হেঁটে চলেছে, কিন্তু চারপাশে আমি আর বেনিমোহন ছাড়া সেখানে কেউ নেই। তুমি তুমি ঘরে যাও বেনি। আমার কথার মান্যতা দিয়ে বেনিমোহন ঘরে চলে গেল। ধীর পায়ে এগিয়ে চললাম। সাথে নুপুরের শব্দ আর সেই অদৃশ্য পায়ের ছাপও আমার পাশে পাশে এগিয়ে চলল। বাড়ির পিছন দিকটায় একটা ছোট্ট জলাশয়, তবে বর্তমানে তার অর্ধেক জল শুকিয়ে সেটি এখন ডোবায় পরিণত হয়েছে। চারিদিকে ঝোপ জঙ্গল আর আগাছায় ভরা। তারই এক পাশে বসলাম মন্ত্র জপ করার জন্য। কি কে 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 আমাকে এরকম আষ্টে পৃষ্ঠে বাঁধছে? চোখ খুলে দেখি আশেপাশের লতাপাতা কোনো এক অদৃশ্য মন্ত্র বলে সচল হয়ে আমাকে জড়িয়ে ধরছে, আর সেই বন্ধন যেন ক্রমশ আরো জোরালো হতে থাকছে। আর একই সাথে শুরু হলো নুপুরের সেই অস্বাভাবিক ধ্বনি। মনে মনে কাল ভৈরবকে স্মরণ করলাম। বাঁধন আলগা হতে হতে এক সময় স্বাভাবিক হলো। পরদিন ভোরে মন্দির চত্বরে গিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে আলতা পায়ের ছাপ বাড়ির পিছনে গিয়ে মিলিয়ে গেছে। ওদিকে খবর পেলাম কাল রাত থেকে জ্ঞানদা মোহনের ধুম জ্বর।
সে নাকি প্রলাপ বকছে। আমার আয়ু শেষ শেষ। এ মন্দির, এ দেবী মূর্তি প্রতিষ্ঠিত না হলে আমার আমার মৃত্যু নিশ্চিত। আমার মৃত্যু নিশ্চিত। পুরো ঘটনাটা ক্রমশ জটিল হতে থাকলো আমার কাছে। সন্ধ্যের অন্ধকার গাঢ় হতেই আবার শুনলাম সেই নূপুরের শব্দ। আজও পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু আজ দরজা হাট করে খোলা, ভিতরে ধূপের গন্ধে ভরে আছে। কিছুটা অন্যমনস্ক থাকার কারণে প্রবেশদ্বারে হোঁচট খেয়ে পড়লাম বেদির উপর। ফলস্বরূপ আমার গলার রুদ্রাক্ষের মালাটি ছিঁড়ে তার থেকে একটি রুদ্রাক্ষ গিয়ে পড়ল দেবীর খালি সিংহাসনের উপর। নূপুরের শব্দ থেমে গেল। এরপর বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। তারপর সমস্ত মন্দির কাঁপতে শুরু করলো। হঠাৎ অনুভব করলাম কোনো এক শক্তি আমাকে চালনা করছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার দু পা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে। আমি যেন নিজের মধ্যেই নেই। আমাকে মুক্ত কর তারানাথ, আমাকে খুঁজে তোকেই বার করতে হবে। বাড়ির পিছন দিকের সেই কর্দমাক্ত জলাশয়ের সামনে আসতেই সেই টান চলে গেল। মন্ত্র পড়ে নিজের গাত্রবন্ধন করে নিলাম। আকাশের আধফালি চাঁদের অল্প আলোতেও জলাশয়ের মধ্যিখান একেবারে রূপোর মতো চকচক করে উঠল। মনে একটু খটকা লাগলো। কাঁদার মাঝে আলো পড়লে অমন চকচক করার কথা নয়। ঠিক করলাম কাঁদা পেরিয়ে মধ্যিখানে যেতে হবে। কিছুটা এগিয়ে কাদায় এক পা ফেলেছি কিনা অমনি কেউ যেন পাটা টেনে ধরল। কোন রকমে পা ছাড়িয়ে সরে এলাম। বুঝলাম বৃহৎ দেহ ধারণ করে আমি সেখানে পৌঁছতে পারবো না, আমাকে ক্ষুদ্র দেহ ধারণ করতে হবে। তৎক্ষণাৎ এক পায়ে দাঁড়িয়ে দুহাত জোর করে মন্ত্র জপ করতে শুরু করলাম। ধীরে ধীরে পার্থিব দেহ ছেড়ে আমার আত্মা মুক্ত হয়ে এসে পৌঁছল জলাশয়ের মাঝে। অবাক হয়ে দেখলাম কোথায় কাঁদা। উপরের কাঁদার আস্তরণের মাঝে এক গুপ্ত সিঁড়ি নেমে গেছে নিচ বরাবর। সিঁড়ি ধরে নিচে নেমে গেলাম। সেখানে এক গুপ্ত মন্দির নজরে এলো। ঢোকার মুখে আবারও বাধার সম্মুখীন হলাম। মন্ত্র দিয়ে গণ্ডি থাকার দরুন আমার গাত্রবন্ধন ছিন্ন হলো। পৌঁছে গেছেন তাহলে? কে কে তুই? তার গলার স্বর আমার খুব চেনা। তাই বুঝি, দেখো তবে। দেখতে দেখতে চারপাশ ধোঁয়ায় ঢেকে গেল। এক মরা পচা গন্ধে গা গুলিয়ে উঠল। আর সেই ধোঁয়ার মাঝে ফুটে উঠল এক অবয়ব। তুমি? হ্যাঁ, আমি। কিন্তু চোখের সামনে তার রক্ত মাংসের শরীরটা থেকে চামড়ার আস্তরণ খসে পড়ে সামনে দাঁড়িয়ে রইল শুধু অন্তঃসার শূন্য কঙ্কাল। তুমি তো মানুষ নও, তাহলে কে তুমি? আমি মৃত দেহধারী মাত্র, কিন্তু আর কিছুই আপনি জানতে পারবেন না তারানাথ তান্ত্রিক। বল নরপিশাচ, কোথায় নন্দীবাড়ির কুলদেবী? কি তোর উদ্দেশ্য? সে খোঁজ আপনি কোনোদিনও পাবেন না। আমিও তৈরি ছিলাম শ্বেত সরসে
পাঞ্চজন্য আর পবিত্র রুদ্রাক্ষ মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম তার দিকে। তাতে পিশাচ ক্ষণিকের জন্য ঘায়েল হলেও পুনরায় নিজের স্বলীলায় ফিরে এলো। একের পর এক আলোকবাণ নিক্ষেপ করতে থাকলো সে আমার দিকে। শেষে ঝোলা থেকে হিঙ্গল, গুলঞ্চ, নিম, ফণিমনসা আর সর্পগন্ধা গাছের ডাল দিয়ে তৈরি লাঠি দিয়ে সজোরে তার মাথায় আঘাত করলাম। মুহূর্তের মধ্যে সে নিচে পড়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করলো। আমি মন্ত্র পড়ে তার চারপাশে গণ্ডি টেনে বললাম, এখনো সময় আছে, ভালো চাস তো সব সত্যি বল, তা না হলে। বলছি আমাদের বংশের নিয়ম অনুসারে প্রতি 70 বছর অন্তর কুলদেবীর অঙ্গরাজ করে নবকলেবর হলে সেই মূর্তি নতুনভাবে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়, আর সেই ভার পড়ে বংশের বড় ছেলের ওপর। আগামী সোমবার সেই 70 বছর পূর্তির দিন। ওই দিন দেবী মূর্তির নবকলেবর মন্দিরে প্রতিষ্ঠিত না হলে বংশের বড় ছেলে হওয়ার দরুন আমার দাদা গেনদা মোহনের মৃত্যু হবে। কেন? এমনই নিয়ম চলে আসছে বহু বছর ধরে। বাবার মুখে যতটা শুনেছি, বহুকাল আগে একবার মা ভৈরবীর বাৎসরিক পুজোর সময় অসাবধানতায় কোনোভাবে মূর্তির ডান হাতের একটি আঙুল ভেঙে যায়, আর সেই সময় আপনা হতেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। পরে অনেক যাগযজ্ঞ করে সেই দরজা খোলা হলেও দেবী স্বপ্নাদেশে অভিশাপ দেন প্রতি 70 বছর অন্তর তার নবকলেবর মূর্তির প্রতিষ্ঠা না হলে এই পরিবারের বড় ছেলের প্রাণ নাশ হবে। এ কথা আমরা সবাই জানি। ওই ছোটবেলা থেকে বড় ছেলে হিসেবে দাদাই সব থেকে বেশি আদর পেয়ে এসেছে। এমনকি বড় হবার পরেও সে গোটা পরিবারের দ্বন্দ্বমুণ্ডের কর্তা হয়ে বসে। বাবা নিজের সম্পত্তির সিংহভাগ দাদার নামে লিখে দেন। আমাকে বাড়ির কেউই তেমন পছন্দ করে না, তাই বুদ্ধিটা মাথায় চলে এলো। মূর্তির নবকলেবর না হলে দেবীর অভিশাপ ফলবে, দাদার মৃত্যু ঘটবে। তাই আমি দেবী মূর্তি চুরি করে এখানে লুকিয়ে রাখি। আর তোমার এমন অবস্থা কিভাবে হলো? আমাদের কুলদেবী ভৈরবী খুবই জাগ্রত, তার ক্রোধ অত্যন্ত সাংঘাতিক। দেবী মূর্তি চুরির আগে আমি গ্রামের শ্মশানে এক তান্ত্রিকের দর্শন পাই। তার কাছে তন্ত্রের প্রাথমিক কিছু জানতে পারি। এক অমাবস্যার রাতে শবের ওপর বসে সামনে যজ্ঞকুণ্ড জ্বালিয়ে আমি দেবী ভৈরবীর জপে বসি। দেখতে দেখতে দেহ থেকে আত্মাতে মুক্ত করে দেবীকে মন্দির থেকে চুরি করে এখানে লুকিয়ে রাখি। কিন্তু পরে দেহের ভিতর আত্মাতে প্রবেশ করাতে গিয়ে দেখি আমার দেহ গায়েব। তারপর থেকে আজও আমি নিজের দেহ খুঁজে চলেছি। কাল রাতে আপনি যাকে দেখেছেন সে আমি ঠিকই, কিন্তু অবয়ব মাত্র। এখন আমি বেদেহী। কোথায় সেই মূর্তি? ওই মাটির নিচে। কথা শেষ না হতেই আবারও মাটি কাঁপতে শুরু করলো। মাটি দুভাগ হয়ে তার মাঝখান থেকে আলোর এক দ্যুতি বেরিয়ে 4 পাশ ধাঁধিয়ে দিল। তার মাঝেই দেখলাম গলায় মুন্ডমালা পরিহিতা এক ভয়ঙ্কর দর্শনা দেবী মৃত্যে মত্ত হয়েছেন। তার পায়ের আঘাতে কেঁপে উঠছে মাটি, আর আর সাথে বেজে চলেছে নূপুর। মা, তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও মা। তারানাথ, দেখ, আমি মহাবিদ্যার ভৈরবী রূপ। আর এই নরপিশাচের অভিসন্ধি বুঝে ওর আত্মা দেহ ছাড়ার সাথে সাথে আমি সে দেহ সরিয়ে নিই। আর এটাই ওর পাপের শাস্তি। ওর আত্মা আর কখনোই নিজ দেহ ফিরে পাবে না। নে পিশাচ, সহ্য কর। মা, তুমি এই বংশকে অভিশাপ মুক্ত করো মা।
আমি অনেক ইঙ্গিত দিয়ে বুঝিয়েছিলাম আমার উপস্থিতি, কিন্তু এরা কেউ বোঝেনি। তুই বুঝেছিস, তোর কথা আমি রাখব। আমার নবকলেবর মূর্তি স্থাপনের সময় এই বংশের সকলকে একটি করে পদ্ম আর পঞ্চমুখী রাঙা জবা অর্পণ করতে বলবি, তবেই তারা অভিশাপ মুক্ত হবে। নির্দিষ্ট দিনে পরিবারের সকলে দেবীর পায়ে পদ্ম আর জবা অর্পণ করে। পরে সকলকে আমি বেনিমোহনের কথা জানাই। এই হলো ঘটনা, বুঝলে? সব সময় মনে রাখবে, অতি লোভ ভালো নয়। উচ্চাকাঙ্ক্ষার ফল সর্বদা বিপরীত হয়। প্রয়োজনের অধিক যা কিছু, তা কখনোই শুভ হতে পারে না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।